আমি তার সাথে লিভ টুগেদার করিনি, এবং আমি ওই উকিলের সাথেও লিভ টুগেদার করিনি। হাজব্যান্ড, হু ইজ নাও মাই হাজব্যান্ড, আমি তো এখানে কোনো প্রবলেম দেখছি না। আই এম শিওর যে এই উকিলেরও 3-4টা প্রেম আছে জীবনে, যাদের সাথে সে নানান কিছু করেছে। এই লোক যিনি কমপ্লেন করছে, সেও হয়তো একটি অতৃপ্ত মানুষ যে তার বান্ধবীর সাথে কিছু করতে পারে না, এই জন্য আমার নামে কেস দিয়েছে। ইসলামিক নিয়মে অবশ্যই লিভ টুগেদার ইজ নট অ্যালাউড, বাট টার্কিতে কিন্তু পরিবারই সংসার করার আগে পাত্রপাত্রী ঠিক করে ফ্রিজ, টেলিভিশন, সোফা, খাট কিনে দিয়ে 2-3 মাস তাদের থাকার সুযোগ করে দেয়, যাতে দুজন দুজনকে বুঝতে পারে, তারপর ওদের বিয়ে হয়। সো টার্কি তো একটা মুসলিম কান্ট্রি, রাইট? লিভ টুগেদার বাংলাদেশে নর্মালাইজড হচ্ছে। এটা এই বক্তব্যে আপনি অটুট আছেন? অবশ্যই, কারণ এটা হচ্ছে, এটা তো রিয়ালিটি। তুমি কি সত্যি কথা ডিনাই করতে পারবা? আজকে এই যে তুমি আর আমি ইন্টারভিউ দিচ্ছি, তোমাকে আমি ইন্টারভিউ দিচ্ছি, এটার নিচে সবাই একটা করে গালি দিবে। কোন ধর্মে লেখা আছে যে গালি দিবে মানুষকে? কোন ধর্মে জায়েজ? ইসলাম ধর্মে তো নাই। এটা হচ্ছে, এটা যদি কোথায় মানে গায়ে লাগাই দিলে, তুমি যে কোনো জায়গায় লাগালি পুরো বডিতে ইলেকট্রিসিটি পাস হয়ে যাবে, সে শক খাবে। সো আই প্রেফার দ্য বলস। কিন্তু যখন আমি পাবলিক প্লেসে যাই সাধারণ মানুষ হিসেবে, তখন অবশ্যই তোমাকেও যেমন চামে দিয়ে বামে একটা গায়ে খোঁচা দিয়ে যায়, আমাকেও যায়। সো এই যে ওদের খোঁচাতে কি আরাম, আনন্দ পায়, আমি এটাই বুঝি না। ছেলেরা এখনো ধরো যাদের স্বভাব খারাপ, তারা এখনো রাত বিরাতে ভোর 4টার সময় ধরো আমাকে ফোন দিয়েছে এই লিভ টুগেদার রিলেশনশিপের নিউজ আসার পর। দর্শক, দ্য টক রুমের আজকের গেস্ট একজন উপস্থাপক, মডেল, অভিনেত্রী, গায়িকা, সঙ্গীত শিল্পী, আরো নানান বিশেষণ তার সাথে যায়। তো আমি বেশি কিছু বলবো না, আপনারা দেখেই চিনে নেবেন। জিনাত শানু, স্বাগতা, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আপনাকে দেখতে বেশ সুন্দর লাগছে, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি সত্যবাদী নাকি স্পষ্টবাদী? আমি দুটোই। স্পষ্ট কথা বলতে আমার ভালো লাগে, আর সত্য বলতে পারাটা আমার কাছে মনে হয় একটা ভালো অভ্যাস। বেশ ভালো। আজকে আমরা অনেক কিছু নিয়ে কথা বলবো, আপনার ক্যারিয়ার, আপনার ড্রিম, আপনার ছোটখাটো খুনসুটি ভাইয়ের সাথে, আর অনেক কিছু। তবে তার আগে আমরা একটু সমালোচনা দিয়ে শুরু করি। ওকে। আচ্ছা, বর্তমানে আপনিও নিশ্চয়ই জেনে থাকবেন, আমরাও জানি যে আপনি কিছু ব্যাপারে বেশ সমালোচিত, আলোচিত এবং সমালোচিত। কিছু ব্যাপারে না, একটা ব্যাপারে। একটা ব্যাপারে? আমার কাছে কিন্তু 2-3টা আছে। ও তাই? হ্যাঁ। আপনি জানেন না আমি তারকাদের হাড়ির খবর রাখি? বলো তো তোমার হাড়িতে কি খবর আছে? এই যে আমার হাড়ি খবর এটার মধ্যে আছে। যাই হোক, একে একে বলে, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার সম্পর্কে একটা কথা চলছে যে আপনি বলছেন লিভ টুগেদার নিয়ে একটা পজিটিভ কথা বলেছেন। সেটা নিয়ে আমি একটু আপডেটটা জানতে চাচ্ছি। খবির, আমি যদি ভুল না করে থাকি, মোহাম্মদ আরিফুল খবির নামের একজন আপনাকে নোটিশ পাঠিয়েছে, উকিল নোটিশ, এবং সেটার এখন কি অবস্থা? আপনি কি সেটা রিপ্লাই দিয়েছেন কিনা? এবং যতটুকু আমরা জানি যে আপনি সেখানে আসলে ইসলামী পরিপন্থী একটা কথা বলেছেন বলে আপনাকে ক্ষমা চাওয়ার জন্য এই নোটিশটা পাঠানো হয়েছে। আপনি কি তার কাছে ক্ষমা চেয়েছেন বা জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়েছেন? আচ্ছা, প্রথমত আমি তোমাকে একটা প্রশ্ন করি, বাংলাদেশ কি একটি ইসলামিক রাষ্ট্র নাকি একটা সেকুলার রাষ্ট্র? গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক সেকুলার রাষ্ট্র। এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব ধর্মাবলম্বী মানুষ আছে। হ্যাঁ, মুসলিমের মেজরিটি হচ্ছে মুসলিম। সো তাই বলে তো এই দেশটা মুসলিমদের দেশ নয়। সো বাংলাদেশে মুসলিম আইন আসলে চাপিয়ে দেওয়া গেলে চলে, বাট মুসলিম আইন মেনে চলে না। বাংলাদেশের একটা রাষ্ট্রীয় আইন আছে যেটা মেনে বাংলাদেশ চলে। আর দ্বিতীয়ত, আমার কাছে কোনো খবির, স্থবির বা কেউই কোনো ধরনের নোটিশ পাঠায়নি। এটা একটা গুজব। আমার ধারণা, হ্যাঁ গুজব। আমার মনে হয় যে পত্র পত্রিকা, গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় নিউজ দেখতে পাচ্ছি আপনার নামে নোটিশ পাঠানো হয়েছে, যে খবির নামের একজন ব্যক্তি আপনার নামে নোটিশ পাঠিয়েছে যেন আপনি অতি দ্রুত এটার রিপ্লাই দেন এবং ক্ষমা চান সবার কাছে। আচ্ছা, এটা কি গুজব? এটা গুজব। এবং আমি বলবো যে আগে বলতো মানুষ, মানে একটা লজ্জার বিষয় ছিল জার্নালিজমের ক্ষেত্রে, যে ওই লোকটা তো ইয়েলো জার্নালিজম করে। মানে ইয়েলো জার্নালিজম আসলে একটা, বাই দ্য ওয়ে আজকে আমি ইয়েলো পরে আছি, কেউ বলে না, বাট এটা একটা নেগেটিভ ব্যাপার ছিল। সো আমি ইদানিং মনে করি ইয়েলো জার্নালিজম না, এখন হয় কি জানো, ব্লু জার্নালিজম। যত জঘন্য কথা বলে তোমার হেডলাইন করা যাবে, যত বাজে ভাবে একজন পরিচিত মানুষকে তার ফ্যানদের কাছে পরিচয় করানো যাবে, বা ধরো যে কোনো কিছু, যত
বাজেভাবে উপস্থাপন করা যাবে সেখানেই ক্রেডিট। এখন আমাকে উকিল নোটিশ পাঠিয়েছে, এই নিউজটা কোন গাছ থেকে পড়েছে এটা আসলে পত্রপত্রিকায় জানে। আমি তো খুবই ডিসঅ্যাপয়েন্টেড, দেশের জাতীয় গণমাধ্যমে এগুলো প্রচার করেছে। আপনি কি নোটিশটা হাতে পাননি? আমি হাতে পাইনি, তাদের হাতে কি আছে? আপনাকে উকিলের পক্ষ থেকে, উকিলের নামও কিন্তু এখানে যতটুকু জানি যে উল্লেখ করা আছে, মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরী, ওনার পক্ষ থেকে কোনো ফোন বা কিছুই কি দেওয়া হয়নি? ধরো দিস ইজ আ স্ক্রিপ্ট আই থিংক, কারণ 7 দিনের মধ্যে কার পক্ষ থেকে? এখানে লেখা না যে 7 দিনের মধ্যে আমার ক্ষমা চাইতে হবে। 7 দিন কিন্তু পাস, আমার কাছে এখনো কাগজটাই আসে নাই। সো আমাকে যে কেউ উকিল নোটিশ পাঠালো সেটা প্রমাণ কি? বা তারাও কি আসলে আদৌ, এটা কি হয়েছে জানো, চিল কান নিয়ে যায় একটা কবিতা ছিল না, যে কান নিয়ে গেছে চিলে, সুকুমার রায়ের মনে হয় কবিতাটা। সো সেই চিল কান নিয়ে গেছে, চিলের পিছে ছুটতে 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 শেষ পর্যন্ত আবিষ্কার হয় ও কান তো কানের জায়গায় আছে। সবার অবস্থা সেরকম। কিন্তু একটা বিষয় একটু জানতে ইচ্ছে করছে, যদি এটা ভুয়া নিউজই হয়, যদি গণমাধ্যম, এতগুলো গণমাধ্যম যদি ভুল তথ্যই দিয়ে থাকে, যদি এটা হতো, যদি আপনার কাছে নোটিশটা আসতো, তাহলে কি আপনি এটার জন্য দুঃখ প্রকাশ করতেন কিনা? অবশ্যই না। প্রথমত যে খবির না স্থবির, আমি তার সাথে লিভ টুগেদার করিনি, এবং আমি ওই উকিলের সাথেও লিভ টুগেদার করিনি। আই স্টেড উইথ মাই হাজব্যান্ড হু ইজ নাও মাই হাজব্যান্ড। আমি তো এখানে কোনো প্রবলেম দেখছি না। আই এম শিওর যে এই উকিলেরও 3-4টা প্রেম আছে জীবনে, যাদের সাথে সে নানান কিছু করেছে। এই লোক যিনি কমপ্লেন করছে সেও হয়তো একটি অতৃপ্ত মানুষ, যে তার বান্ধবীর সাথে কিছু করতে পারে না, এই জন্য আমার নামে কেস দিয়েছে। মানে এর ছাড়া আর কি হতে পারে? ইউ টেল মি। আচ্ছা, ঠিক আছে, আমি একটু সামনের দিকে যাই। আমি যতটুকু জানি যে আপনি খুব সুন্দরভাবে ইসলামিক নিয়মে মসজিদে বিয়ে করেছিলেন। এখন ধরো আমি জন্মগতভাবে একজন মুসলিম, আমার তো ইসলামিক নিয়মে বিয়ে করতে হবে, এবং আমার হাজবেন্ড একজন পিএইচডি হোল্ডার, যার পিএইচডি সাবজেক্ট হচ্ছে রিলিজিয়ন অ্যান্ড ফিলোসফি। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে উনি রিলিজিয়ন অ্যান্ড ফিলোসফিতে পিএইচডি করেছে। মাশাআল্লাহ। এবং আমি দেখেছি বিভিন্ন লাইভে আপনার হাজবেন্ড মিস্টার হাসান, তিনি কিন্তু বিভিন্ন প্রফেটের বিভিন্ন বর্ণনা দেন, এক্সাম্পল দেন, বিভিন্ন হাদিস বলেন, আমি লাইভে দেখেছি। তো আমার হি ইজ ভেরি এডুকেটেড ইন রিলিজিয়ন। একদম একদম নিঃসন্দেহে, এবং আপনিও এবং সব কথাই মাশাআল্লাহ ইনশাআল্লাহ কিন্তু বলেনি। যেমন আমার নতুন প্র্যাকটিস, এর জন্য আপনার হাজবেন্ডের সাথে থাকতে না, এটা আসলে আমি মনে করি যে আমি অনেক ব্লেসড একটা মানুষ, কারণ আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, এবং আসলে আল্লাহই দিয়েছেন। আমি যে গাইতে পারি, অভিনয় করতে পারি, নাচতে পারি, বা ধরো উপস্থাপনাই করতে পারি, আমার যে সবকিছুর খুব ট্রেনিং আছে তা না। বাট আমি যখনই যেটা করতে চেয়েছি এটা আমি করতে পেরেছি, এটা তো একটা ব্লেসিং। তো এই কারণে আমি চেষ্টা করি মাশাআল্লাহ বলার। এই জন্য এটার পিছনে আমার নিউজের পরে আমি ইনশাআল্লাহ বলেছিলাম। আপনি একটা ইন্টারভিউতে বলেছেন লিভ টুগেদার বাংলাদেশে নরমালাইজ হবে ইনশাআল্লাহ। তো আপনার যারা ভক্তরা, তারা চিন্তা করছে যে আপনি মসজিদে বিয়ে করেছেন, সবাই কিন্তু তখন অ্যাপ্রিশিয়েটও করেছে, এবং বাংলাদেশে মুসলিম প্রধান বলা যেতে পারে, বাংলাদেশ মুসলিম প্রধান রাষ্ট্র। তো সেখানে আপনার ভক্তদের যে দুঃখটা বা কষ্টটা, সেটা আমি যতটুকু বুঝতে পেরেছি আমি আপনার সাথে শেয়ার করছি, যে কেন একটা ইসলামের যেটা হারাম সেটাকে কেন শেষে ইনশাআল্লাহ লাগাচ্ছেন। এবং দ্বিতীয় প্রশ্নটা শেষ করি, মসজিদে বিয়ে করলেন, কিন্তু তার আগে একটা হারাম সম্পর্কে ছিলেন 1 বছর, এটাকে কেন নরমালাইজ করতে চাচ্ছেন? আচ্ছা, প্রথমত ইসলামিক নিয়মে অবশ্যই লিভ টুগেদার ইজ নট অ্যালাউড, বাট টার্কিতে কিন্তু পরিবারই সংসার করার আগে পাত্রপাত্রী ঠিক করে ফ্রিজ, টেলিভিশন, সোফা, খাট কিনে দিয়ে 2-3 মাস তাদের থাকার সুযোগ করে দেয়, যাতে দুজন বুঝতে পারে, তারপর ওদের টার্কিতে রাইট আগে আবিষ্কার হয়েছে, এবং তখনকার প্রয়োজন, তখন সে সময় যে অবস্থা ছিল ইসলামের, সেই পরিপ্রেক্ষিতে অনেক নিয়ম হয়েছে, এবং ইসলাম ইজ অনেক স্মার্ট ধর্ম। তো অনেক বছর পরে আমরা এখনো কিন্তু অনেক বেনিফিট পাই, আমাদের কোরআন শরীফে যা লেখা আছে সেটা রেফারেন্স আমরা আমাদের জীবনে দেখতে পাই বা পৃথিবীতে দেখতে পাই। তো কিন্তু মানুষের জীবন যাপন বা রিয়ালিটি তো চেঞ্জ হয়েছে, তো সেটা অনুযায়ী কোপ আপ করতে হবে না। ধরো হাসান আমার কাছে এসছে তখন আমি একটা রিলেশনশিপ থেকে বের হয়েছি, এবং সেটা ভালোভাবে ওয়ার্ক করে নাই। আই ওয়াজ অ্যাফ্রেড যে আমি আর কখনো বিয়ে করব না, কারণ যদি বিয়ে এমনই হয় যে তোমাকে পিছিয়ে দিচ্ছে বা তোমাকে ধ্বংস করে দিচ্ছে, সেই বিয়ের তো কোনো মানে হয় না। তো তারপরে
যখন এসে বললো যে আমাকে বিয়ে করতে চায়, ফার্স্ট অ্যাপ্রোচই তাই ছিল, বিকজ হি ওয়াজ লুকিং ফর আ ওয়াইফ। তো তখন আমি ওকে চিনি না, তো ইউকে থেকে একটা ছেলে এসছে যাকে আমি চিনি না, তার তো আরো 2টা বউ থাকতে পারে, 5টা বাচ্চা থাকতে পারে, বা সে আমাকে মিথ্যে কথা বলতে পারে, তাই না? এরকম কি হয় না অনেক মেয়ের সাথে? আমি এরকমও দেখেছি যে 3বার বিয়ে করেছে, 3বারই ধোকা খেয়েছে, তাই না? আমার তো একটু জানতে হবে আসলে মানুষটা কেমন। তো সেটা আমি জেনেছি। এখন হ্যাঁ, অবশ্যই আমি ফোনে কথা বলে ওর সাথে জানতে পারতাম, কিন্তু ওর এখানে কোনো বাসা ছিল না, কারণ ও তো ব্রিটিশ, সো ওর বাসা নিতে হয়েছে। তারপরে তুমি একটা মানুষের সাথে লিভ টুগেদার কনসেপ্টটা আসলে কেউ বুঝতে পারছে না। লিভ টুগেদারের সিনোনিম কি জানো? একসাথে বসবাস করা। একসাথে বসবাস করা, এটা সিনোনিম হচ্ছে ছাদের নিচে। লিভ টুগেদারের সিনোনিম হচ্ছে কোহ্যাবিটেশন, মানে হচ্ছে তুমি আরেকজনের সাথে কতটা হ্যাবিচুয়েটেড হতে পারছো জীবনে থেকে, এটা কিন্তু এটার সবচেয়ে বড় ব্যাপার। এখন আমি আর হাসান বেশ বয়স হয়েই দুজন একসাথে সংসার করা শুরু করেছি, তো আমি ফিল করেছি যে আমাদের দুজনকে জেনে নেওয়া উচিত, বুঝে নেওয়া উচিত। এবং আমি একজন অভিনেত্রী, ও একজন ব্রিটিশ বাংলাদেশি, বাংলাদেশের কালচার কিরকম সেটাই তো সে জানেন। এবং আমার ওর সাথে কথাই হয়েছিল যে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে আমি আপনার সাথে কোনো রিলেশনশিপে যেতে পারি বা আপনাকে বিয়ে করতে পারি। তো এই লোকটা এসে বাংলাদেশে থাকতে পারবে নাকি, এটাও তো তার একটু দেখার বিষয়, তাই না? যদি 2 দিন পরে সাফোকেটেড হয়ে চলে যায় তখন আমি কি করব? তো এখন এক একজনের সিচুয়েশন এক এক রকম থাকে। ধরো যদি কেউ, একটা সময় ছিল আমাদের বাবা মাদের যুগে যে কেউ কাউকে দেখতোই না, না দেখে বিয়ে করতো, সেই সংসার, বাচ্চা কাচ্চা সবকিছু টিকে যেত। কিন্তু এখন দেখো 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর প্রেম করে বিয়ে করে, তারপরে সংসারটা টিকছে না, কারণ আমরা মেয়েরা অনেক ইন্ডিপেন্ডেন্ট, আমরা আগের জায়গায় নেই। আগের মায়েরা অনেক কিছু সহ্য করেও সেই হাজবেন্ডের সাথে নিজেদের জীবনটা চালিয়ে নিয়ে যেত। তাহলে তো একটা প্রশ্ন চলেই আসে যে ইন্ডিপেন্ডেন্ট মেয়েরা যেহেতু হচ্ছে, তাহলে কি এখন ইন্ডিপেন্ডেন্ট মেয়েদের লিভ টুগেদার করা উচিত? সেটা তো যার যার পার্সপেক্টিভ, আমি তো আমার মতামত কাউকে চাপিয়ে দিতে পারবো না। যদি তুমি মনে করো যে তুমি চাও একজনের সাথে আগে থেকে বুঝে তারপর বিয়ে করতে, এখন ধরো বোঝা মানে যে শুধু শারীরিক বিষয়টা বোঝা তা তো নয়। বোঝাপড়া থাকলেই সম্ভব, অন্যভাবে কি সম্ভব না? মেবি সম্ভব। আমার মনে হয়েছে যে আমাদের একই ছাদের নিচে থেকে এটাকে বুঝে নিতে হবে, বা আমাদের দুজনের মনে হয়েছে, এটা তো পার্সন টু পার্সন ভ্যারি করে। এই যে মামলাটার কথা তুমি বলছো, যে এখানে বলেছে আমি অন্যদেরকে অনুপ্রাণিত, উকিল নোটিসে, যেটা আমার কাছে আসেনি, সো ওই যে নোটিশটা আসেনি সেখানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আমি হাসান আজাদ নামক একজন ব্যক্তির সাথে, প্রথমত হাসান আজাদ নামক একজন ব্যক্তি না, হাসান আজাদ নামক আমার হাজবেন্ডের সাথে। কিন্তু যে সময়টা আপনারা লিভ টুগেদারে ছিলেন 1 বছর, বাট নাও হি ইজ মাই হাজবেন্ড। নাও হি ইজ ইওর হাজবেন্ড, বাট তোমার বয়ফ্রেন্ড কি তোমার হাজবেন্ড হতে পারে না? হি ওয়াজ নেভার মাই বয়ফ্রেন্ড, হি ওয়াজ নেভার মাই বয়ফ্রেন্ড। ফিয়ান্সে হতে পারে, সো আমার ফিয়ান্সেকে আমি কি বলবো? হি ওয়াজ অলওয়েজ মাই পার্টনার, আমরা পার্টনারশিপে ছিলাম ফ্রম দ্য ডে ওয়ান। সো পার্টনারশিপে আমাদের একটা লিভিং রিলেশনশিপ ছিল। আচ্ছা, একটু জানতে চাচ্ছি আপু, এই যে আমরা যতটুকু জানি আর কি, আপনার থেকে যতটুকু জানতে পেরেছি, প্রথম যে সম্পর্কে আপনি ছিলেন সেখানে আপনি সামহাউ হ্যাপি ছিলেন না, বা অনেক আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা ছিল। তো এই ক্ষেত্রে আপনি যে লিভ টুগেদার করার পর বিয়েটা করলেন, সেই আন্ডারস্ট্যান্ডিং এর যে সমস্যাগুলো ছিল সেগুলো কি মিটেছে এখন দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে? অবশ্যই। প্রথম বাংলাদেশের ছেলেদের একটা সমস্যা, সেটা হচ্ছে তোমাকে বিয়ে করবে, ভালোবাসবে মাকে, চলবে মায়ের কথায়, ইমোশন বাই করবে বোনের। আমি দেখি না, মাকে ভালোবাসায় অনেকেই কিন্তু বলছে মানে ধর্মকে বলে একটা করার পরে ইসলাম ধর্মের, এই যে সিম্পল কথা, আজকে এই যে তুমি আর আমি ইন্টারভিউ দিচ্ছি, তোমাকে আমি ইন্টারভিউ দিচ্ছি, এটার নিচে সবাই একটা করে গালি দিবে। কোন ধর্মে লেখা আছে যে গালি দিবে মানুষকে? কোন ধর্মে জায়েজ? ইসলাম ধর্মে তো নাই। কোন ধর্মে ইউ আর অ্যালাউ
টু গিভ ইউর ওপিনিয়ন লাইক দিস, বলো তুমি আমাকে, তা সেটাতে পাপ হচ্ছে না? নিজের পাপ মোচন করেন, তারপর অন্যের পাপ করেন, তাই কি হওয়া উচিত না? অবশ্যই আমরাও চাই যে গালাজ এই বিষয়গুলো কিন্তু অনেককে আসলে বাংলা সবচেয়ে বলে, এটা হচ্ছে এখনকার। আচ্ছা, একটু জানার আগ্রহী আসছে তাহলে যে আপনি যে বক্তব্য দিয়েছিলেন যে লিভ টুগেদার বাংলাদেশে নরমালাইজ করা উচিত, আপনি এই বক্তব্যে এখনো অটুট আছেন? করা উচিত বলিনি, হচ্ছে বলেছি। হচ্ছে, আমি বলিনি করা উচিত, আমি বলেছি লিভ টুগেদার বাংলাদেশে নরমালাইজ করা হচ্ছে। করা হচ্ছে বলিনি, লিভ টুগেদার বাংলাদেশে নরমালাইজড হচ্ছে। এটা এই বক্তব্যে আপনি অটুট আছেন? অবশ্যই, কারণ এটা তো হচ্ছে, এটা তো রিয়ালিটি। তুমি কি সত্যি কথা ডিনাই করতে পারবা? বাংলাদেশ, ঢাকা শহরে কত ছেলে মেয়ে বিয়ে না করে একসাথে থাকে, সেই কথা কি তুমি অগ্রাহ্য করবে? মিথ্যে কথা বলবে যে থাকে না? করবা কিন্তু বলবা না, এটা তো হলো না। কিন্তু এটা নেগেটিভিটি অনেকটা প্রমোট করা হচ্ছে না স্বাগত আপু? আমি তো প্রমোট করছি না, প্রমোট করছি প্রোগ্রাম। এই যে তোমার প্রোগ্রামে তুমি আমার কাজ নিয়ে করছো না, তার মানে তুমি প্রমোট করছো। বাংলাদেশের আমি প্রথমেই বলে নিয়েছি যে আপনার সম্পর্কে যে আলোচিত সেগুলো নিয়ে এতক্ষণ কথা হচ্ছে। পত্রিকা প্রথমত আমার ওই কথাটুকু কেটে প্রমোট করলো, তারপরে হচ্ছে এগুলো এটার এগেইনস্ট একটা বানোয়াট গল্প বানিয়ে আবার প্রমোট করলো। এই যে এতগুলো পত্রিকা টাকা কামালো আমাকে গালি খাইয়ে, তারপরে আমাকে একটা পয়সা দিয়েছে? ওয়্যার ইজ মাই কমিশন? আমি যদি একটা ফ্রি বেফার জন্য বলিনি, কিন্তু ওরা তো টাকা ইনকাম করছে। আমি বেফাস কথা প্রথমত। দ্বিতীয়ত, তুমি কেটে ব্যবহার করেছো তোমার সুবিধা অনুযায়ী, তুমি এটাকে বানিয়েছো একটা কন্টেন্ট, সেই কন্টেন্ট দিয়ে তোমার চ্যানেল বা তোমার প্ল্যাটফর্ম থেকে তুমি টাকা ইনকাম করছো। সো আমি যদি একটা সিনেমায় অভিনয় করি বা আমি একটা নাটক করি বা আমি একটা গান গাই, সেখানে তো আমাকে একটা পেমেন্ট করা হয়, আমাকে একটা রেমুনারেশন দেওয়া হয়, সেটার পরিবর্তে আমাকে প্রচার করা হয়। এই যে তুমি মাগনায় প্রচার করতেছো এবং এখানে তোমার কোনো ক্রেডিট নাই, তুমি কোনো ক্রিয়েটিভিটি দেখাচ্ছ না, পত্রিকার কোনো ক্রিয়েটিভিটি আছে এখানে? এই যে আপনার ক্রিয়েটিভিটিটাকে যারা কাজে লাগালো তাদের থেকে কি তাহলে আপনি টাকা এখন দাবি করছেন? ইটস নট মাই ক্রিয়েটিভিটি। আমি তাদের থেকে টাকা দাবি করছি না, আমি তাদের থেকে যেটা দাবি করছি সেটা হচ্ছে, আমি তাদের কাছে দাবি করছি না, আমি আসলে গভর্নমেন্টের কাছে দাবি করতে চাই। সেটা হচ্ছে যেসব আনরেজিস্টার্ড প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে, এটা বন্ধ হওয়া উচিত। আনরেজিস্টার্ড প্ল্যাটফর্মের কোনো কমিটমেন্ট নাই। আজকে তোমার প্ল্যাটফর্ম আছে, কালকে নাই। সো তুমি 2 টাকা ইনকাম করার জন্য যা খুশি তা মানুষের নামে বলতে থাকবে এবং ডিসরেসপেক্ট করতে থাকবে। দিস ইজ নট ডান। মানুষের তো একটা প্রেস্টিজ আছে, বা মানুষের মানহানি মামলা করে কেন মানুষ? আমার তো মানহানি হয়েছে, আমার মামলা করা উচিত আমার, তাই না? আমি এত কথা বলেছি, এর মধ্যে আমার আমাকে কারা মানহানিটা কারা করেছে? পত্রিকার মানুষজন। আচ্ছা, নিজেদের স্বার্থে, নিজেদের 3টা ভিউ বাড়ানোর জন্য, তাই না? ওরা তো একটা গানের অনুষ্ঠান, বক্তব্য তো তারা ছাড়ছে। আমার বক্তব্য তো অনেক কিছু ছিল, আগে পরে কথা ছিল না। তুমি আমার ওই কথাটুকু না ছেড়ে যেটা বললে মানুষ আমাকে গালি দিবে, সেটাকে কোড করে সেটা তুমি প্রচার করেছো। সো এটা তো তোমার দায়বদ্ধতা নেই, তুমি একটা সাংবাদিক। তো সামাজিক অবক্ষয় যদি আমার একলার কারণে হয়, তাহলে কথাটা ঠিক না। কথাটা হচ্ছে, যখন আপনি একজন সাংবাদিক, যখন আপনি গণমাধ্যমের একজন কর্মী, আপনি যখন প্রচার মাধ্যমে কাজ করছেন, আপনিও তো জানবেন কি প্রচার করবেন, কি প্রচার করবেন না, কিভাবে প্রচার করবেন, কিভাবে প্রচার করবেন না। দ্যাটস অ্যান আর্ট একজন সাংবাদিকের। আপনি যদি ইয়েলো জার্নালিজম বাদ দিয়ে ব্লু জার্নালিজম করতে থাকেন, তাহলে তো কিছু করার নেই। তাহলে বাংলাদেশের সামাজিক অবস্থা এমনই হবে, সবাই নেগেটিভ নিউজে গিয়ে ক্লিক করে এবং এটাকে প্রমোট করা হয়। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সুযোগ পেলে আপনি আর কি কি নরমালাইজ করতে চান? আমি তো কিছু নরমালাইজ করতে চাই না। তুমি সমৃদ্ধি বারবারই একই ভুল করছো। না, আমি নরমালাইজ করতে চাই না। দিস ইজ হ্যাপেনিং। তোমারও জীবনে 2-3টা প্রেম হয়েছে, আমার ক্যামেরার আশেপাশে যারা আছে সবারই হয়েছে। আমরা ওই প্রসঙ্গ থেকে মনে চলে এসেছি। আমি নরমালাইজ করতে চাচ্ছি না, এটা নরমাল হয়ে গিয়েছে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। দ্যাটস দ্য থিং। আমি এটাই বলেছি, এটা মেনে নিতে হবে যে এটা স্বাভাবিক সাধারণ ব্যাপার। আমরা বুঝতে পেরেছি। আমরা আসলে পরের প্রশ্নতে যে ধরেন আপনার কাছে একটা সুপার পাওয়ার আছে, বা আপনার কাছে হঠাৎ করে একটা পাওয়ার চলে আসলো যে আমি মিডিয়াতে একটা জিনিস নরমালাইজ করতে চাই, বা আমি আমার লাইফে একটা জিনিস নরমালাইজ করতে চাই, বা আমি জাতিগতভাবে একটা জিনিস নরমালাইজ করতে চাই। কি নরমালাইজ করতে চান আপনি? সবচেয়ে বড় কথা, আমাদের জাতিগতভাবে সভ্য হতে হবে
এবং আমাদেরকে হিপোক্রেসি বন্ধ করতে হবে। যা করব তা বলতে পারার ক্ষমতা থাকলে করতে হবে। সারাক্ষণ তো নাটক করলে সমস্যা, নাটক তো করার কাজ আমার, আমি অভিনেত্রী, সাধারণ মানুষের তো না। সারাক্ষণ আপনি বলবেন একটা, করবেন একটা। সো আমি প্রথমে হয়তো চেষ্টা করব যে সবাইকে শিক্ষিত করার, এবং এই যে ব্যক্তিটি আপনাকে নিয়ে আলোচনা করছে সেই ব্যক্তিটি তো আপনার জীবনে কোনো কন্ট্রিবিউশন নাই। আপনাকে কি একবেলা ভাত খাইয়ে গিয়েছে সে, নাকি আপনাকে একটা শেল্টার দিয়েছে? সে খালি আপনাকে গালিয়ে দিচ্ছে। সো এটাতে মানে সে কি আপনার লাইফে কোনো উপকার করেছে? তো এগুলো তো একটা নর্মাল ব্যাপার। অ্যান্ড দিস থিংস আর গোয়িং ব্যাকওয়ার্ড পৃথিবীতে। এখনকার মানুষ এরকম না, এখনকার মানুষ স্ট্রেট ফরওয়ার্ড, এত ভনিতা করে না, এটা আদি যুগের কাজ। আচ্ছা, আমি যতটুকু জানি আপনি ব্যাগে ইলেকট্রিক শকের মেশিন নিয়ে ঘোরেন, এটা কেন? এই যে অসভ্য ছেলেদের সভ্য বানানোর জন্য। রাস্তায় কি রাস্তাঘাটে ডিস্টার্ব করে? আমি তো ধরো একটা গাড়িতে চড়ি, আমি মানে একটা ডিসেন্ট এরিয়ায় থাকি, সো আমার কম হয়, কিন্তু যখন আমি পাবলিক প্লেসে যাই সাধারণ মানুষ হিসেবে, তখন অবশ্যই তোমাকেও যেমন চামে দিয়ে বামে একটা গায়ে খোঁচা দিয়ে যায়, আমাকেও যায়। সো এই যে ওদের খোঁচাতে কি আরাম আনন্দ পায়, আমি এটাই বুঝি না। ছেলেরা মানে একটা সুযোগ পেলে একটা খোঁচা দিলাম, লাভটা কি? একটা খোঁচা দিয়ে একটা রাস্তায় মেয়েকে রাত্রে গিয়ে কি সেই মেয়ের চেহারা মনে করতে পারে? কি আনন্দটা কোথায়? সো এদেরকে সোজা বানানোর জন্য আমি একটা ইলেকট্রিক শক মেশিন মানে বিষয়টা দেখাতে চাই। আমি খুব অবাক হয়েছি, আমি আজকেই জানলাম। সো আমার মনে হয় দর্শকদের এটা একটু প্লিজ কেউ যদি একটু ব্যাকটা দিতেন ওপাশ থেকে, ওই মেশিনটাই দেন। মেশিনটা একদমই তাই। তো আমার মনে হয় যে এইটা কি আপনি আসলে এই উদ্দেশ্যেই কিনেছেন? হ্যাঁ, প্রথমত তোমাকে যদি বুলি রাস্তায় ডিস্টার্ব করে, তোমাকে তো কেউ এসে বাঁচাবে না, সব দোষ তোমার, কারণ তুমি মেয়ে মানুষ, তুমি ঝামেলা করছো। কিন্তু ছেলেদের কোনো দায়িত্ব নাই বাংলাদেশে, এটাও একটা কারণ। দ্বিতীয়ত এখন দেশের যে পরিস্থিতি, আমাদের আজকে শুনলাম উপদেষ্টাদের ফেসবুক হ্যাক হওয়ার ভয়ে সবাই ফেসবুক থেকে দূরে চলে গেছে। সো যেখানে উপদেষ্টাদের এই অবস্থা, আমাদের নিরাপত্তার কি অবস্থা? সো নিজের নিরাপত্তা বজায় রাখার জন্য আমি তো পিস্তল কিনতে পারছি না, এই কারণে আর কি এটা আর কি। আচ্ছা, এটা দিয়ে কখনো কাউকে ইলেকট্রিক শক? ও মাই গড, এটা কি? এটা একটা ইলেকট্রিক শক দেওয়ার মেশিন, আমাকে তোমাকে গিফট করব। আচ্ছা, এটা একটু মানে এটা কিভাবে কি করে? এটা দিলে কি হবে? এটা একবার কি একটু চালাবেন? এটা হচ্ছে, এটা যদি কোথায় মানে গায়ে লাগাই দিলে, তুমি যে কোনো জায়গায় লাগালি পুরো বডিতে ইলেকট্রিসিটি পাস হয়ে যাবে, সে শক খাবে। সো আই প্রেফার দ্য বলস। কখনো কাউকে দিয়েছেন? এখনো প্রয়োজন হয় নাই। প্রয়োজন হলে দিবেন অবশ্যই। তোমাকে কে রক্ষা করবে? পুলিশ। সেও তার একজন ছেলে। চমৎকার চমৎকার। আসলে আমার মনে হয় যে এই বিষয়টা আসলে মেয়েদের জানা দরকার ছিল, তাই আমি তুলে ধরলাম। আমিও অবশ্যই একটা নিয়ে রাখবো, কারণ মেয়েদের সেফটির জন্য অবশ্যই এটা খুব ইম্পর্টেন্ট। আমি শুনলাম বাইক ড্রাইভ করো, সো নিশ্চয়ই সারাক্ষণ তুমি কটাক্ষের শিকার হও। মেয়ে মানুষ ড্রাইভ করে পারে না গাড়ি, আমি নিজে ড্রাইভ করি, রাস্তায় জ্যাম লাগছে, সব দোষ আমার ঘাড়ে। মেয়ে মানুষ গাড়ি চালাইতেছে, আরে ভাই তোরা রাস্তার মধ্যে রিক্সা দাঁড় করায় রাখছোস, জুতা সেলাই করতেছিস মাঝখানে রাস্তায়, রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছিস আর কান খোঁচাচ্ছিস, টিভি দেখতেছিস, খেলা হয় টেলিভিশনের শোরুমের দোকানের বাইরে, অর্ধেক রাস্তা জুড়ে মানুষ তাকায় তাকায় খেলা দেখে, এত টাইম মানুষের, রাস্তায় তুই অরাজকতা সৃষ্টি করছিস, আর দোষকার ফিমেল ড্রাইভারের। এই হচ্ছে বাংলাদেশের সিচুয়েশন। একদমই, আমিও শুনেছি যে চালাতে পারোস না, আসোস কেন আমাকে জিজ্ঞেস করে। আচ্ছা, এনিওয়েজ, যাই হোক, আমি কিন্তু অনেক ভালো প্রফেশনাল ড্রাইভার, বেশ অনেক বছর। অবশ্যই, আমিও। মেয়েরা অনেক সেনসিটিভ এবং অনেক সেন্সেবল, মেয়েদের ড্রাইভিংও সুন্দর। একদমই একদমই। আমরা যতটুকু শুনেছি যে ডিভোর্সের পর যতদিন আপনি সিঙ্গেল ছিলেন, ততদিন 16 থেকে 70 বয়সের সবাই আপনার প্রেমে পড়তো, প্রেমিক হতে চাইতো। তো প্রেমিক ঠেকানো আপনার একটা প্রফেশনের মধ্যেও পড়ে গেছিল সম্ভবত। প্রফেশন মানে এটা আসলে ডেইলি ওয়ার্ক হয়ে যাচ্ছিল। একদমই একদমই। তো আমি একটু জানতে চাচ্ছি, একটা মেয়ে সমাজে, ডিভোর্সি মেয়ের আসলে কি কি সমস্যা হয়? আমি তো একটা পরিচিত মানুষ, আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমার সাথে ঝামেলা করা মানে তো একটা বিশাল ঝামেলার ব্যাপার, তাই না? এই যে দেখো ভাইরাল হয়ে যাবে, তারপরে স্পষ্টবাদীও। হ্যাঁ, তারপরেও মানুষজন ঝামেলা করতো এবং নানান ধরনের ডিজায়ার হতো। তো মাঝে মাঝে ইটস গুড যখন এটা ডিসেন্ট লেভেলে থাকে, যে একটা ছেলে ফ্লার্ট করছে, তোমার ভালো লাগে। কিন্তু যখন এটা ইনডিসেন্ট লেভেলে চলে যায়, তখন তো এটা বিরক্তিকর। এবং সবাই, মানে আমি যেটা খেয়াল করেছি, আমার মতো একটা স্ট্রং পার্সোনালিটি, তার কাছ থেকেও যদি মানুষ সুযোগ নেওয়ার চেষ্টা করে, সুযোগ মানে যে শারীরিক সুযোগ শুধু তাই নয়, এখানে আর্থিক সুযোগ আছে। ধরো তুমি কাজ করবা, তোমার পেমেন্ট একটু কম দিবে, কেন? কারণ তোমার তখন টাকাটা প্রয়োজন,
বা তোমার একটু তুমি একটা বাজে সময় দিয়ে যাচ্ছ, তোমাকে একটু ব্যবহার করতে পারলো, ধরো তোমার গাড়িটা নিয়ে শুটিং এ গেল, যেখানে ওর গাড়ির একটা বাজেটই থাকার কথা, রাইট? কারণ তুমি বোল্ড না, বা তোমার মানে যখন মানুষ একটা বাজে সিচুয়েশন দিয়ে যায় তখন তো মানুষের অনেক যুক্তিও কাজ করে না, রাইট? সো তখন এরকম করে মানুষজন নানানভাবে সুযোগ নিতে থাকে, সেটা তো একটা বিশেষ প্রবলেম। আর বাংলাদেশের যে অবস্থা, ধরো তোমার বাসা থেকেই তোমাকে সবার আগে ডিস্টার্ব করবে, অ্যালাউই করবে না যে তুমি ডিভোর্স দিয়ে আসছো, তোমাকে গালিগালাজ করবে। তুমি যে এই পরিবারের সন্তান, তুমি যে একটা বাজে সময় দিয়ে যাচ্ছ, তোমার সাথে যে একটা বাজে ঘটনা ঘটে গিয়েছে, এইটাই অ্যাডমিট করতে চাবে না, ব্লেম করবে খালি মেয়েদেরকে। সব যত দোষ নন্দ ঘোষ, আমাদের নাম হওয়া উচিত নন্দ ঘোষ। আচ্ছা, তো এই সময়টা আপনি কাটিয়ে উঠতেন কিভাবে? এই যে এত এত বুলি, বাসার মানুষও বলছেন না, আমার বাসার মানুষের কথা বলছি না, আমি বলছি যে জেনারেলি আমার বাসার মানুষ কিন্তু অসাধারণ, আমার বাসার মানুষজন একদমই অসাধারণ। এবং মানে অফার তো পেতেন, অফার তো বিভিন্ন খারাপ প্রস্তাবের তো পেতেন নাকি? খারাপ প্রস্তাব পেতাম, ভালো প্রস্তাব পেতাম। কি ধরনের প্রস্তাব? মানে জঘন্যতম কিছু কথা আছে না যে এই ধরনের প্রস্তাব এখনো আমার মনে পড়লে একদম গা ঘিন ঘিন করে ওঠে? না, সেটা তো পেতামই। ধরো এখনো মানে যারা জঘন্য প্রস্তাব দেওয়ার মানুষ, তাদের তো বোধ নাই, তারা এখনো দেয়। ডিভোর্স সময় একটু বেশি দিত, সুযোগ পেত, কারণ একলা মনে করতো কি এখনো সব সুযোগ আমার, আমি একটু বলতে থাকি। আর এখনো ধরো যাদের স্বভাব খারাপ, তারা এখনো রাত বিরাতে ভোর 4টার সময় ধরো আমাকে ফোন দিয়েছে এই লিভ টুগেদার রিলেশনশিপের নিউজ আসার পর। আমার কাছে যখন ফোন আসছে, আমার মনে মনে হাসি পেয়েছে যে আহারে বেচারা রাত্রে ঘুমাইতে পারতেছে না আমার লিভ টুগেদারের গল্প শুনে, হোয়াট আ সিচুয়েশন। সো এই হচ্ছে গিয়ে অবস্থা মানুষের। ফোন দিয়ে কি বলে? আমি কি ফোন ধরেছি? কিন্তু সে 4টার সময় আমাকে ফোন দিবে কেন? ইনস্টাগ্রামে পরিচিত থেকে কোন না, একটা চেহারা দেখলেই মনে হবে যে কোন গ্রাম থেকে ফোন করছে, বা কোন ড্রাইভার হবে আমাকে ফোন করতেছে, সে রাতে ঘুমাইতে পারতেছে না আমার নিউজ পেয়ে। মানে ঘুম এত সহজে হারাম হয়ে গেলে কিন্তু সমস্যা, তাই না সম্প্রীতি? জীবনে অনেক কাজ করার আছে, ঘুম বিভিন্ন কারণে হারাম হয়ে গেলে সেটার দায়িত্ব তোমার, আমার না। যাক, আপনি তো ঠিকঠাক ভাবে ঘুমাচ্ছেন নাকি? অফকোর্স। আচ্ছা, জীবনের প্রথম ইনিংসে ভুলগুলো কি কি আইডেন্টিফাই করতে পেরেছেন, যদি এক কথায় বলতেন? হ্যাঁ, প্রথম ইনিংসে সবচেয়ে বড় ভুল যেটা, সেটা হচ্ছে মানুষের ওপিনিয়ন নেয়া। মানুষ যেমন আমার বাসা থেকে আমাকে শিখিয়েছিল যে বড়দের শ্রদ্ধা করতে হয়, ঠিক আছে, বড়দের শ্রদ্ধা করতে হয়, কিন্তু যে বড়রা তোমাকে ক্ষতিগ্রস্ত করছে তাদেরকে আসলে শ্রদ্ধা না করলেও চলবে। তোমার 18 বছর হওয়ার পর তুমি একজন অ্যাডাল্ট এবং তুমি একজন পরিপূর্ণ মানুষ, তোমার জীবন তোমার, কেউ তোমাকে এসে কোথাও হেল্প করবে না। সো ওই সময় যদি আমি তোমার বড় বোন হিসেবে তোমাকে আমি পরিচালনার চেষ্টা করি, বা তোমাকে আমি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি, এবং তোমার লাইফে আমি নেগেটিভিটি দেই, তাহলে দ্যাটস নট ডান, এবং এটাকে গ্রহণ করা যাবে না। আমি যেটা হতো, আমি প্রেমে পড়ে যেতাম, ছেলে হোক আর মেয়ে হোক, ভালোবেসে বড় ভাই বোনদের, ধরো লেজেন্ডও আমাকে এটা বলেছে, তার প্রেমে পড়ে তার দুঃখের বস্তা বা তার টক্সিক বস্তা আমার ঘাড়ে দিয়ে সে বিন্দাস তার চিল করে বেড়াচ্ছে, আর এই দুঃখ আমি বয়ে বেড়াচ্ছি। সো এই যে এইসব বিষয়ে নিজে আমি ইমোশনাল ব্যাপারগুলোকে কারেকশন করতাম। কিন্তু আবার ধরো ইমোশন ব্যাপারটা কিন্তু অনেক সুন্দর, সবাই কিন্তু ইমোশনাল হতে পারে না, এই আর কি। কিন্তু মানুষের তো বড় হতে সময় লাগে, মানুষ এভাবেই আস্তে আস্তে বড় হবে এবং নিজেকে শিক্ষিত করবে। আচ্ছা, যতটুকু আমরা শুনেছি যে আপনি মানে নির্যাতিত, ফিজিক্যালি নির্যাতিত হতেন। হ্যাঁ, আমার এক্স হাজবেন্ডের পক্ষ থেকে। তো আপনি তো একজন শিল্পী, এবং ছোটবেলা থেকে শিশু শিল্পী থেকে শুরু করে এখন পর্যন্ত আপনি একজন প্রফেশনাল, জেনে বুঝে পড়ালেখা করে আসলে শিল্পী সত্তাকে জাগিয়ে তুলেছেন। এই যে এত টক্সিসিটির মধ্য দিয়ে যেতেন, আপনার কি শিল্পী সত্তার কোনো ব্যাঘাত ঘটতো না? অবশ্যই, আমি তো কাজ করতে পারিনি 3-4 বছর, এবং সবচেয়ে বড় কথা, আমি একজন শিল্পী। আমি প্রথম সিনেমায় অভিনয় করি আমার যখন 3.5 বছর বয়স। আমি প্রথম গান গাইতে পারি আমার যখন 1.5 বছর বয়স। পাবলিকলি না গাইলেও আমি গাইতে পারতাম, চাঁদের হাসি বাদ ভেঙেছে টিভিতে দেখে গাইতাম। ছড়া গানও তো করতেন? ছড়া গানও তো করতেন? হ্যাঁ, ছড়া গানও করতাম। তো এগুলো করতাম, এবং আমার বাবা আমাকে বড়ই করেছে একটা আর্টিস্টিক পরিবেশে। তারপরে যখন একটা সময় দেখলাম যে আমার কারণে আমার এক্স হাজবেন্ডের বাবা মার বেহেশত দোজকের কোয়েশ্চেন চলে আসছে, তারা দোজকে, মানে আমি গান গাইলে, আমি অভিনয় করলে তারা দোজকে চলে যাচ্ছে, তখন তো ব্যাপারটা অনেক কষ্টের ছিল। এবং একটা পর্যায়ে আমি রিয়েলাইজ করলাম যে আল্লাহ যে আমাকে এতগুলো গিফট দিল, এতগুলো ব্লেসিং দিল, আমি তো চেষ্টা করিনি আমি সেলিব্রিটি হব। আমি মন দিয়ে আমার কাজটা করেছি এবং আমি এনজয় করতাম আমার কাজটা। সো
আমাকে এতগুলো অভিনয়ের অপরচুনিটি দিল, গান গাওয়ার ক্ষমতা দিল, সবাই তো গাইতে পারবে না, রাইট? সবাই তো নাচতে পারবে না। তা আমি যদি মরে যাই, তারপর যদি আমাকে হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করে যে তোমার এই গুণগুলোকে তুমি কি কাজে লাগিয়েছো, তখন আমি কি উত্তর দিব? সো দিস ওয়াজ দ্য কি পয়েন্ট যখন আমি ওই জায়গা ছেড়েছি। যখন আমি এটা নিয়ে কিন্তু আবার কথা উঠবে, আমি একটু জানতে চাচ্ছি আরেকবার, মানে আপনার যে নাচ গানের গুণ, সেগুলো সম্পর্কে সৃষ্টিকর্তা আপনার কাছে কৈফিয়ত চাইতে পারে না? তুমি কি জানো সৃষ্টিকর্তা আসলে তোমার কাছে কি কৈফিয়ত চাবে? কেউ কি কৈফিয়ত শুনে এসে তোমাকে বলেছে? এটা তো যার যার। নাচ গানই হারাম, এটা ইসলামের নাচ গান হারাম। যারা ন্যারেট করে তারা বলে, তুমি নিজে বই পড়ে আমারটা আমাকে বুঝতে দাও। ইসলাম ইজ আ, কোরআন ইজ আ ফিলোসফিক্যাল বুক। আমার জীবনের একটা অখন বয়সে যেই সেন্স নিয়ে, যেই বুঝ নিয়ে যখন পড়বা, তখন সেটার আন্ডারস্ট্যান্ডিং তোমার কাছে সেরকম হবে। আচ্ছা, হোয়াট এভার, আমরা আর গভীরে না যাই। বলছিলেন যে প্রথম ইনিংস থেকে আসলে ভুলগুলো আপনি নিলেন এবং ভুল থেকে নিশ্চয়ই শিক্ষা গ্রহণ করেছেন। বর্তমানে কেমন আছেন? না, আলহামদুলিল্লাহ ভালো। ওরকম কোনো সমস্যা তো নাই? আপনাকে দেখেই মনে হচ্ছে যে আপনি অনেক ভালো আছেন। না, ভালো আছি। আর হ্যাঁ, আমার সমস্যা নেই নিশ্চয়ই। আমার অন্য কারোর জন্য নিজের কাজ বন্ধ করতে হচ্ছে না, বা আমি কারো দোজকে যাওয়ার জন্য দায়ী হচ্ছি না। আমাকে তো দোষ দেওয়া হচ্ছে আমার জন্য আপনি দোজকে যাচ্ছেন, রাইট? আচ্ছা, সো এই দোষটাও আমার ঘাড়ে পড়ছে না। মানে কারো বেহেশত দোজকের দায়ভার আমার ঘাড়ে নেই, আমারটা আমার ঘাড়ে। আমি কারোটা নিতেও চাই না। যারটা আসলে তারই হিসাব দিতে হবে। এই যে আমাকে কমেন্টস দিবে, গালি দিবে, তাদের এই গালির হিসাব তাদেরই দিতে হবে। আচ্ছা, অনেকে তো আপনাকে নিয়ে অনেক বিতর্কিত কথাও বলে, তো সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করেছে, আমি দেখেছি আসলে কমেন্টের মাধ্যমে, যে শুধু কি আপনি নির্যাতিত হয়েছেন নাকি আপনিও নির্যাতন করেছেন? আপনি নির্যাতন কি করবো? আমি একটা আমার থেকে ডাবল ওজনের লোককে মারবো, তার কাছে তো মনে হয় পিঁপড়ার কামড় দিচ্ছে, রাইট? পিঁপড়া যখন হাতিকে কামড় দেয়, ব্যাপারটা তাই হবে না? ব্যাপারটা তাই হচ্ছে। আর সোসাইটি তো মনস্টার, সোসাইটি তো ওই হাতির পক্ষে, পিঁপড়ার পক্ষে নাই। সো আমি নির্যাতিত হয়েছি। আমি তো আর তার কাছ থেকে, সে আমাকে অত্যাচার করেছে বলে তার নামে মামলা করিনি, তাকে জেল খাওয়াইনি, বলছি, জেলের ভাত খাওয়াই নাই, জেল খাটাই নাই, বা ফেসবুক লাইভে সে আমাকে মারছে সেই ভিডিওগুলো পোস্ট করি নাই। আমার ভিডিও ছিল, সেগুলো তো আমি তাকে এভাবে কালার করি নাই যে মানে আমি তাহলে কিভাবে তাকে নির্যাতন করলাম। যাক, সর্বোপরি আপনি ভালো আছেন, এটাই আসলে আমরা সবাই খুশি। সেক্ষেত্রে আসলে খুশি। আমার ইদানিং কমেন্টস দেখে মনে হয় যে মানুষের ভালোতে খুশি না, যখন যত নেগেটিভ হবে ওরা খুশি। হোয়াটএভার, মানুষ কি ভাবলো সেটার আমরা সেই বিষয়ে না যাই। হ্যাঁ, মানে আমি খুশি থাকি। এটা তো ব্যর্থতা হতেই পারে। জীবন মানেই যে শুধু সফলতা, একদমই তা না। জীবনে সফলতা থাকবে, ব্যর্থতা থাকবে, তবে জীবনটা একটাই, ছোট্ট একটা জীবন। সেই জীবনের আর কোনো রিপিটেশন নাই। এখনো পৃথিবীতে কেউ দ্বিতীয়বার জন্মগ্রহণ করেনি বা করে সেকেন্ড লাইফ লিড করেনি। সো ছোট্ট একটা জীবন, এই জীবনটা নিজের মতো করে যাপন করতে হবে, যাতে পরবর্তীতে, আমি জানি না মৃত্যুর পরে আফসোস ব্যাপারটা থাকবে কিনা, তাও আমরা তখন আফসোস চিনি বা আমরা জানি যে অপ্রাপ্তি, সেটা যাতে নিজের মধ্যে না থাকে, নিজের কাছে নিজে যাতে মনে হয় যে নাম স্যাটিসফাইড। চমৎকার, চমৎকার। আপনার বেশভূষা নিয়েও, আসলে আপনি একজন পাবলিক ফিগার, আপনাকে নিয়ে কথা হবে, এটাই স্বাভাবিক। ও আরো একটা কথা সম্প্রীতি আমি তোমাকে বলি, আমি লিভ টুগেদার সমৃদ্ধি, আমি তোমাকে বলি, এটা নিয়ে এত কাহিনী হচ্ছে। সেটা পরের কথা। সেলিব্রিটি তো সেলিব্রিটি ইসলাম মানে মুসলিম হিন্দু এগুলোর মধ্যে না। সেলিব্রিটি একটা আলাদা ক্যারেক্টার, এবং তাদের জীবনযাপন সাধারণ মানুষের জীবনযাপনের মতো হবে না, এটা তাদের মেনে নেওয়া উচিত। আমি তো ব্যাংকার না, আমি তো কোনো কর্পোরেট না, আমি সেলিব্রিটি। আমার জীবন হতেই পারে আমার মতো, সেলিব্রিটিদের জীবন তো গ্লোরিফাইড হবেই, এটা তো দর্শকদের মেনে নেওয়া উচিত। আচ্ছা, যেটা বলছিলাম যে আপনার আউটফিট নিয়েও অনেক
কথা বলে, কখনো আপনাকে ছবিতে দেখা যায় আপনি সিঁদুর পরেছেন, কখনো আপনাকে দেখা যাচ্ছে যেমন আজকেই দেখা যাচ্ছে আপনি শাখা পরেছেন। আমি যতটুকু জানি যে আপনি মুসলিম ধর্মের, তো এই ধরনের আউটফিট ক্যারি করার রিজনটা কি? শাখার কালারটা খুব সুন্দর, আর শাখা যেভাবে হিন্দু ধর্মাবলম্বীরা পরে আমি একদমই সেভাবে পড়িনি, আমি আমার মতো চুড়ি হিসেবে অ্যাজ আ ফ্যাশন আমার পড়তে ইচ্ছা করেছে যে দুটো লাল চুড়ির মাঝে সাদা থাকলে এই যে জবা তো আসলে একটা পবিত্র ফুল, এই জবার সাথে জিনিসটা যাবে, সো আমি পড়েছি। চমৎকার। এবং একটু ক্যামেরার ওপারের কথা বলি, আপু যখন এই শাড়িটা পরে আসছে বারবার বলছে আমার লাল জবাগুলো দেখা যাচ্ছে তো। খুব সুন্দর না নাকি এই জামদানি শাড়ি। আর একটা নজরুলের, আহার ভুলে তোমার পূজার ফুল, আমি লইলাম সেই দেউলেরও পথ, সেই প্রেমেরও শপথ, প্রিয় তুমি ভুলিলে হায় আমি ভুলিলাম। সো ওটা যদিও জবে তুলসী তলায় প্রিয় সন্ধ্যাবেলায় এই গানটার লাইন। সো যখনই এই ধরনের লাইন আমার মাথায় আসে তখনই জবা ফুলের ব্যাপারটা আমার মাথায় আসে, কারণ এটা একটা হোলি ফুল, মানে পবিত্র জায়গায় ব্যবহার হয়, এর জন্য ফুল জবা।